হাভেলির বাগানে চেয়ারে বসেছিল। সুখদেব, যে চৌধুরী কাজের লোক ছিল, যে বাগানে পরিষ্কার করছিল। সুখদেব, তাড়াতাড়ি এখানে এসো। সুখদেব ঝাড়ু আটকে চৌধুরীর কাছে গেল। হুকুম বলুন। কালকে পুনামের বন্ধু শহর থেকে আসছে, মনে রেখো ওর যেন কোনো রকমের অসুবিধা না হয়, বুঝলে? ওর আতিথেয়তাতে যেন কোনো রকম গন্ডগোল না হয়। আগে যেমনটা বলবেন আপনি। আর হ্যাঁ, পুনমের ঘরটা কিন্তু তুমি ভালো করে পরিষ্কার করে দেবে, কোনো নালিশ করার সুযোগ যেন ও না পায়। সুখদেব মাথা নাড়িয়ে সম্মতি জানালো আর আবার কাজে লেগে গেল। বাবা, আমার বন্ধু শহরে একটা বড় ফ্যাশন ডিজাইনার। যখন ও এখানে আসবে তখন গ্রামবাসীরা বুঝবে যে আমার বন্ধুরা কেমন। আরে কাউকে কিছু প্রমাণ করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো পুনম? আরে তোমার সৌন্দর্যই হলো সবকিছু বলে দেয়। হ্যাঁ বাবা, কিন্তু আমি কালো আর অসুন্দর লোকদের খুব ঘেন্না করি। চৌধুরী হাসল, কিন্তু সুখদেব, যে ভেতর থেকে এসব শুনছিল, চিন্তিত হয়ে পড়ল। পরের দিন সকালে সুখদেব নিজের বউকে বলল, কালোকে বরং আজকে আমার সাথে হাভেলিতে যেতে দাও, অনেক কাজ রয়েছে তো, আমি একা একা করতে পারবো না সব। কিন্তু কালোর রং তো কালো। আমি শুনেছি চৌধুরীর মেয়ে পুনমের কালো লোক একদম পছন্দ করে না। আরে কালোর সাথে তো আমি পুনমের বিয়ে দিতে চাইছি না, তাই না? কি বলো তুমি, কে জানে? আরে ও আমাকে কাজে সাহায্য করবে, ব্যাস এইটুকুই। বাবা, তৈরি থেকো, আজকে আমার সাথে হাভেলিতে যেতে হবে। ঠিক আছে বাবা। কালু নিজের কাঠ কাটার কাজ ছেড়ে তৈরি হতে চলে গেল। সুখদেবের বউ চিন্তিত নজরে দুজনকে দেখছিল। সুখদেব আর কালু হাভেলি পৌঁছালো। কালু একটা ট্রেতে চায়ের কাপ নিয়ে পুনমের ঘরের দিকে এগোলো। ঘরে পুনম নিজের বন্ধু অর্চনার সাথে বসেছিল। দেখো অর্চনা, এই গ্রামের মধ্যে সৌন্দর্য শুধু আমার কাছে আছে, আমার মতো কেউ সুন্দর এখানে আর নেই। কালু দরজায় ধাক্কা দিল আর ট্রে নিয়ে ভেতরে এলো। পুনা ওকে ঘেন্নার নজরে দেখলো। এটা আবার কে? আমার নাম কালো, আমি চা নিয়ে এসেছি। এই কালো ছেলেটা আমার হাভেলিতে কেন এসেছে? এটা তো আমার সৌন্দর্যের অপমান। অর্চন পুনমের দিকে তাকালো আর হাসতে লাগলো। এরকম খারাপ দেখতে লোক এই হাভেলিতে আসতে পারবে না, তুমি বাইরে যাও। কালো উদাস হয়ে দরজার দিকে এগিয়ে গেল। ওর চোখে জল চলে এলো। সুখদেব কালোকে কাঁদতে দেখলো। ও রেগে গিয়ে পুনমের ঘরের দিকে এগোলো। পুনম মা, আমার ছেলেকে তুমি কেন অপমান করলে? অপমান? আমি সত্যি বলেছি, কালো লোকেদের আমাদের হাভেলিতে কোনো জায়গা নেই। আর চৌধুরী ভেতরে এলো আর পুনমের কাছে এসে দাঁড়ালো। মালিক, এ আবার কিরকম আচরণ? কালো রঙের লোকজন কি মানুষ হয় না? আমাকে বলুন। পুনম একদম ঠিকই বলেছে, আমি চাই না এই গ্রামে কোনো কালো মানুষ থাকুক। তোমার যদি খারাপ লাগে তাহলে তুমি তোমার নালিশ নিজের কাছেই রেখে দাও। শোনো, এই গ্রামে এখন শুধুমাত্র ফর্সা লোকেরাই থাকবে, কালো লোকজন এখানে থাকার মতন যোগ্যতা রাখে না। বেচারা কালো নিজের পরিবারের সাথে নিজের সব জিনিসপত্র গুছিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে থাকলো। বাবা, আমার রংটা কি এতটাই খারাপ যে আমি আমার নিজের গ্রাম থেকেই তাড়িয়ে দেওয়া হলো? বাবা, এই জগৎ রং রূপ দেখে, কিন্তু একদিন সত্য আর কর্মের দ্বারা সব পাল্টে যাবে। কালো আর সুখদেব আর ওর বউ জঙ্গলের দিকে এগিয়ে গেল। বাবা, তোর চেহারা দেখে আমার খুব দুঃখ হয়। মা, আমাদের মতো লোকজন কি কখনো আমাদের থাকবে না? আমি এই কালো রংটাকে পছন্দ করি না। এই কালো রঙের জন্য আমরা সবার কাছে ছোট হয়ে গেছি। বাবা, রং তো ভগবানের দান, এতে তো তোর কোনো দোষ নেই, কিন্তু মানুষ বোঝে কোথায়? বাবা, নিজেকে দোষ দিয়ে কিছু লাভ হবে না, বুঝেছো? তুই দুনিয়াকে দেখা যে তুইও কারোর থেকে কম নস, বুঝলি?
কালু কিচ্ছু বলল না আর ওখান থেকে জঙ্গলের দিকে এগিয়ে গেল। কালু জঙ্গলে একলা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে ওর একটা ছেলের সাথে দেখা হলো। আরে তুমি এখানে কি করছো? আরে বিশেষ কিছু না, শুধু নিজের দুঃখ থেকে সরে যাচ্ছি। দুঃখ? আরে তোমার মুখ চুক্তি বেশ ভালোই দেখতে। দুঃখ আবার কিসের তোমার? আরে আমার নামই হলো কালো। কালো রংটার জন্য আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে, জানো তো? এখন আমি এই রংটাকে ঘেন্না করি, ব্যাস। আরে আমার নাম মোহন, আর দেখ আমার রং তোর থেকেও বেশি কালো রে। কিন্তু আমার কখনো নিজের রংকে নিয়ে কখনো নালিশ হয়নি। কি করে? লোকজন কি তোকে নিয়ে মজা করে না তাহলে? আরে ওরাই তো, কিন্তু আমার তাতে কি আসে? হ্যাঁ, কারণ আমি জানি যে আমার কাজ আর আমার কর্মই হলো মহান তৈরি করার আসল জিনিস, নাকি আমার রং। কালু গভীর চিন্তায় পড়ে গেল। কিন্তু আমি কি করব? গ্রামের লোক তো তাড়িয়ে দিয়েছে আমাকে। ভাই, লোকে তোকেই মনে করবে তখন যখন তুই এমন কোনো কাজ করবি যেটা নিয়ে ওরা তোর উপর গর্ব করবে রে। আরে এমন একটা কাজ কর যে লোকে তোর রং ভুলে যাবে আর তোর গল্প শোনাবে, বুঝলি? কালুর চোখে প্রথমবার আত্মবিশ্বাস ফুটে উঠল। ও মোহনকে ধন্যবাদ বলল। তোর কথা আমার মনের ভেতরে ঢুকে গেছে মোহন, আমি নিজেকে প্রমাণ করবই। কালু জঙ্গলে কাজ করতে শুরু করলো, গাছ বাঁচানোর জন্য প্রয়াস করলো। একদিন ও আহত বাঘের বাচ্চা দেখতে পেল। আরে এর অবস্থা তো খুবই খারাপ দেখছি, একে এক্ষুনি ঠিক করতে হবে আমাকে। ও শাবককে উঠিয়ে নিজের ঝুপড়িতে নিয়ে গেল। ওর মা জড়িপুটি লেপ বানালো। বাবা, এই কাজটা কিন্তু খুবই ক্ষতিকারক, কিন্তু তুই যেটা করছিস সেটা ঠিক। মা, এখন আর আমার কোনো ভয় নেই। মোহন আমাকে শিখিয়ে দিয়েছে যে বড় হবার জন্য বড় কাজ করতে হয়। কিছু সপ্তাহে দেখভালের পর শাবক ঠিক হয়ে গেল আর জঙ্গলে ফেরত গেল। একদিন একজন পরিবেশ বিশেষজ্ঞ জঙ্গলে এলো আর কালোর কাজে প্রভাবিত হয়ে বলল, এইসব কিছু তুমি কি করে করবে? আগে বেশ নিজের দায়িত্ব হিসেবে আমি কাজ করে যাচ্ছিলাম। তোমার এই কাজ যেন পৃথিবীর সবাই জানতে পারে, সেই জন্য তোমাকে পরিবেশ রক্ষা করার হিসেবে তোমার নাম জানাবো। কালোর নাম খুব তাড়াতাড়ি খবরের কাগজ আর টিভিতে এলো। ও জঙ্গলে রক্ষক হয়ে গেল। চৌধুরী কাগজ পড়ছিল আর পুনামও সাথে বসেছিল। হঠাৎই পুনাম কাগজে কালোর ছবি দেখতে পেল। এটা তো সেই ছেলেটাই যাকে আমরা গ্রাম থেকে বার করে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আজকেও সারা দেশে বিখ্যাত। বাবা, আমরা খুব বড় ভুল করেছি। আমাদের ওকে গ্রামে ডেকে ক্ষমা চাওয়া উচিত। তুমি ঠিকই বলেছ, ওর থেকে শিক্ষা নেওয়া উচিত। গ্রামে কালুর স্বাগতের জন্য অনুষ্ঠান করা হলো। চৌধুরী আর পুনাম ওকে সম্মানপূর্ব মঞ্চে ডাকলো। কালো, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি প্রমাণ করে দিয়েছো যে মানুষের আসল মূল্য তার কর্ম দেখেই হয়, নাকি তার রং দিয়ে। কালো, আমি ভীষণই লজ্জিত। আমি যা ব্যবহার করেছি সেটা ভুল ছিল। তুমি আমাদের চিন্তাধারা বদলেছো। কালো হাসতে হাসতে দাঁড়িয়েছিল। ও মাইক উঠিয়ে বলল, বন্ধুরা, রং রূপের দ্বারা কিচ্ছু হয় না। আমরা আমাদের কর্ম আর সততাকে দিয়েই প্রমাণ করতে পারি আমরা কে। যদি পরিশ্রম সঠিক হয় তাহলে পৃথিবীর নজর পাল্টাতে সময় লাগে না। গ্রামবাসীরা তালি বাজালো। কালোর মা বাবার গর্বে মুখ উজ্জ্বল হলো। চৌধুরী আর পুনাম ওর দিকে তাকিয়ে হাসলো। কালো এখন গ্রামে সবার আদর্শ ছিল। ও নিজের বাবা মায়ের সাথে খুশি খুশি গ্রামে থাকতে লাগলো।